রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান আজ থেকে ৮০ বছর আগে ১৯৪১ সালের ৭ই আগস্ট। বাংলা পঞ্জিকায় দিনটি ছিল ২২শে শ্রাবণ। এদিন বেলা ১২টা ১০ তার অন্তিম নিঃশ্বাসের মধ্য দিয়ে অন্ত হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রতিভাবানের জীবনের। যে জীবন কেবল সাহিত্য সৃষ্টির মহোৎসবেই সীমাবদ্ধ থাকেনি, সমাজ সংস্কার থেকে শিক্ষা সংস্কার, দর্শন স্বদেশিয়ানা থেকে প্রতিবাদের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল সে জীবনে। রবীন্দ্রনাথের শেষের দিনগুলো বললে প্রথমেই আসে ১৯৩৭ সালের সেপ্টেম্বর মাস। তখন রবীন্দ্রনাথের কিডনির সমস্যা প্রকট আকার ধারণ করে। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সেই যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ১৯৪০ সালের ১৯শে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ে পুত্রবধূ প্রতিমা দেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু কালিম্পংয়ে ২৬শে সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে ছুটে আসেন দার্জিলিংয়ের সিভিল সার্জন। রক্ত পরীক্ষার পর দেখা গেল প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে। কলকাতা থেকে চিকিৎসক নিয়ে কালিম্পংয়ে গেলেন প্রশান্তচন্দ্র। রবীন্দ্রনাথকে কলকাতায় আনা হলো অজ্ঞান অবস্থায়। এ সময় প্রায় ১ মাস শয্যাশায়ী ছিলেন রবীন্দ্রনাথ। একটু সুস্থ হয়েই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ই নভেম্বর শান্তিনিকেতনে ফিরে আসেন তিনি। শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের জন্য সার্বক্ষণিক চিকিৎসক নার্স রাখা হলো। তখন তার শারীরিক অবস্থাও ভালো নয়। রবীন্দ্রনাথ নিজ হাতে লিখতে পারতেন না বলে শ্রুতি লিখনের মাধ্যমে ব্যক্তিগত সচিব অনিল কুমার চন্দ্রের স্ত্রী ও রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানীচন্দকে দিয়ে লেখাতেন। এ সময়ে রবীন্দ্রনাথ বেশ কয়েকটি কবিতার সৃষ্টি করেছিলেন। এরই মধ্যে রবীন্দ্রনাথের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করল। কয়েকদিনের মাথায় তার সুস্থ হওয়া নিয়ে সবাই সন্দিহান হয়ে উঠলেন, কারণ কিছুতেই রোগের উপশম হচ্ছে না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি কোনো ধরনের ওষুধেই কাজ হচ্ছে না। আর অপারেশন একটি ভরসা ছিল, কিন্তু রবীন্দ্রনাথের অপারেশন বিষয়ে ঘোর আপত্তি। তার যুক্তি ছিল, একভাবে না একভাবে এই শরীরের শেষ হতে হবে, তো তা এমনি করেই হোক না শেষ, ক্ষতি কি তাতে? মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছিঁড়ি করার কি প্রয়োজন? ১৯১৬ সাল থেকে রবীন্দ্রনাথের চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার। বলে রাখা ভালো, স্যার নীলরতনও চাননি রবীন্দ্রনাথের এই বয়সে অপারেশন হোক। বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশন পরবর্তী ধকল নিতে পারবেন না বলেই তাঁর ধারণা ছিল। তাই তিনি ঔষধ চালিয়ে নেওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন। দেখা যাক, আরও কিছুদিন দেখা যাক। এইভাবে আরও কিছু কাল কাটল। এই সুস্থ আবার এই অসুস্থ, এই অবস্থা তখন রবীন্দ্রনাথের। ১৬ই জুলাই রবীন্দ্রনাথের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শান্তিনিকেতনে আসেন ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার ললিত মোহন বন্দ্যোপাধ্যায় ও ডাক্তার ইন্দুভূষণ বসু। আলোচনার এক পর্যায়ে বিধানচন্দ্র রায় রবীন্দ্রনাথকে বলেছিলেন, আপনি আগের থেকে একটু ভালো আছেন, সে কারণে অপারেশনটা করিয়ে নিতে পারলে ভালো হবে, আর আপনিও সুস্থ বোধ করবেন। সবাই অপারেশনের পক্ষে মত দিলে রবীন্দ্রনাথ সবার অনুরোধে রাজি হলেন। এরপরই সিদ্ধান্ত হলো রবীন্দ্রনাথের অপারেশন করা হবে কলকাতার জোড়াসাঁকোতে। শান্তিনিকেতন থেকে এবার কলকাতায় ফেরার পালা। ২৫শে জুলাই ১৯৪১ সাল, দিনটা ছিল শুক্রবার। রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটিই তার শেষ যাত্রা। সাত সকালেই আশ্রমের শিক্ষার্থী, কর্মী, শিক্ষকরা সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ্য অর্পণ করল। যাওয়ার আগে মোটর গাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমের সবার সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ। গাড়িতে করেই গোটা আশ্রম ঘোরানো হলো তাকে। আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে রবীন্দ্রনাথ বলেছিলেন, শচী, আমার আশ্রম রইল, আশ্রমবাসীরাও রইলেন, তুমি দেখে রেখো,
পুরো আশ্রমের মানুষ তাকে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে বিদায় জানালো। বোলপুর স্টেশন থেকে ট্রেনের বিশেষ কোচে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া হলো কলকাতায়। 30 জুলাই 1941। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতার জোড়াসাঁকোতে। অপারেশনের দিন সকাল থেকেই জোড়াসাঁকোতে তোড়জোড় চলছে। আজই অপারেশন হবে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ জানেন না আজই তার অপারেশন হবে, কারণ সব কিছু নিঃশব্দে করা হচ্ছে। লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে। তিনি কিছুই টের পেলেন না। এদিন সকালে রানীচন্দকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। একই সঙ্গে পুত্রবধূকে লিখলেন চিঠি। সকাল 10:30টার দিকে ডাক্তার ললিত বন্দ্যোপাধ্যায় অপারেশনের সব কিছু ব্যবস্থা করে রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন। বললেন, আজ দিনটা ভালো আছে, তাহলে আজই সেরে ফেলি, কি বলেন? রবীন্দ্রনাথ একটু হকচকিয়ে গেলেন, বললেন, আজই? এরপর বাণীচন্দ্রের দিকে পরক্ষণেই বললেন, এরকম হঠাৎই হয়ে যাওয়াই ভালো। বেলা 11টার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে আনা হলো। ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। মাত্র 20 মিনিটে অপারেশনের কাটাছেঁড়া সম্পাদিত হলো। লোকাল অ্যানেস্থেসিয়া প্রয়োগের কারণে ভীষণ ব্যথা পেলেও রবীন্দ্রনাথ অপারেশনের সময় তা প্রকাশ করেননি। অপারেশন পরবর্তী গুমোট হাওয়া উড়িয়ে দিতে বললেন, কি ভাবছো তোমরা, খুব মজা না? বিকেলের দিকে বেশ ব্যথা অনুভব করেছিলেন রবীন্দ্রনাথ। সন্ধ্যা 7টায় ললিত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে দেখতে এসে জিজ্ঞাসা করলেন, অপারেশনের সময় কি লেগেছিল নাকি আপনার? স্বভাবসুলভ রসিকতায় রবীন্দ্রনাথ জবাব দিয়েছিলেন, কেন মিছে মিথ্যা কথাটা বলাবে আমাকে দিয়ে? এদিন রাতে মোটামুটি ঘুম হলো রবীন্দ্রনাথের। অপারেশন পরবর্তী সময় 31 জুলাই অপারেশনের পর এদিন বেশ যন্ত্রণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ। এদিন দুপুর থেকে রবীন্দ্রনাথের শরীরের তাপমাত্রা বাড়তে লাগল। পরের দিন 1 আগস্ট সকাল থেকে রবীন্দ্রনাথ কোনো কথাই বলছিলেন না। অসাড় হয়ে পড়ে রইলেন তিনি। দুপুরের দিকে কিছু জিজ্ঞেস করলে কেবল মাথা নেড়ে সায় দিয়েছিলেন। এভাবেই বেশ কয়েকটা দিন কাটে। অবশেষে আসে 6 আগস্ট। 6 আগস্ট এদিন সকাল থেকে পুরো জোড়াসাঁকো লোকে লোকারণ্য। গত কয়েকদিন ভিড় থাকলেও এদিন আর কাউকে ঠেকিয়ে রাখা যায়নি। হঠাৎই কেসে উঠছিলেন রবীন্দ্রনাথ। বিকেল থেকে হিক্কাও উঠেছিল সমানে। রবীন্দ্রনাথের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এদিন রাত 12টার দিকে রবীন্দ্রনাথের অবস্থার ভীষণ অবনতি হলো। সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা। রবীন্দ্রনাথের মৃত্যুর পূর্ব মুহূর্ত দিনটি 7 আগস্ট 1941, 22 শ্রাবণ। ভোর 4টা থেকেই মোটর গাড়ির আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন সবাই দেখতে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। ক্রমেই ভোরের আকাশ ফর্সা হলো। রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। বিধুশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে সংস্কৃত মন্ত্র পড়লেন, ওং পিতা নহসি পিতা নবোধি। বাইরের বারান্দায় কেউ গুনগুনিয়ে গেয়ে উঠলেন, কে যায় অমৃত ধাম যাত্রী। বেলা 9টার দিকে অক্সিজেন দেওয়া হলো রবীন্দ্রনাথকে। ক্ষীণ শব্দে নিঃশ্বাস পড়ছে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। পায়ের উষ্ণতা কমে এলো। বেলা দ্বীপ্রহর। সময়টা বেলা 12:10। জীবনের গোধূলি বেলায় অন্তিম নিঃশ্বাস ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাইরে তখন বাঁধ ভাঙা কোলাহল। সারা কলকাতা শহর যেন ভেঙে পড়েছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনে। কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা? সাদা বেনারসি জোড়া পরানো হলো রবীন্দ্রনাথকে। পরনে কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল রজনীগন্ধা,
যেন রাজা ঘুমোচ্ছেন রাজশয্যার উপরে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো শান্ত কণ্ঠে। ভিতরের উঠোনে নন্দলাল বসু নকশা এঁকে মিস্ত্রিদের দিয়ে রবীন্দ্রনাথের শেষ যাত্রার পালঙ্ক তৈরি করলেন। দুপুর ৩টার দিকে জোড়াসাঁকো থেকে লাখো জনতার মিছিল তাকে নিয়ে গেল নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানেই যে শেষকৃত্য সম্পন্ন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। পথে লাখো জনতার পুষ্পবৃষ্টিতে ভিজে গেলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠতম প্রতিভা